আসসালাম আসসালামু আলাইকুম। অবশেষে ইরান শান্তি আলোচনাটা অনেকটা ভেস্তেই গেল। যদিও বিশেষজ্ঞরা এরকমটি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেটি হলো। যদিও পুরোপুরি ভেস্তে গেছে সেটি এই মুহূর্তেই বলা যাচ্ছে না। অর্থাৎ নিভু নিভু করে হলেও জ্বলছে আশার প্রদীপ। এর বেশ কিছু কারণ রয়েছে, ইতিবাচক কয়েকটি কারণ রয়েছে। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এর মধ্যে আমরা জানি এই দ্বিতীয় দফার বৈঠককে কেন্দ্র করে নানা নাটকীয়তা তৈরি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলটি পাকিস্তানে আসার কথা ছিল, সেই দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল জেডি ভ্যান্স যাবে, পাকিস্তানে যাবে, এই রওনা হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা হবেন। অবশেষে জানা গেল যে তার এই সফরটি মূলত বাতিল হয়েছে। অপরদিকে ইরানের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা ইরান করবে না। আমরা জানি ইরানকে বিভিন্নভাবে হুমকি ধামকিও দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় হুমকি দিয়েছিলেন যে ইরান যদি এই আলোচনার টেবিলে না বসে তাহলে চরম মূল্য দিতে হবে। আবার পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে, যে তিনি যেন কোনো প্রকার উস্কানিমূলক কথা বা বক্তব্য না দেন। আশার আলো নিভু নিভু করে হলেও জ্বলছে, এই কথাটি কেন বলেছি সেটির কারণটা হলো আহ ভিন্ন ভিন্ন ভাবে এলেও উভয় দেশের প্রতিনিধি দলই কিন্তু পাকিস্তানে এসেছে। এটি একটি ইতিবাচক দিক। আমরা জানি আব্বাস আরাকচি আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল কিন্তু পাকিস্তানে এসেছে, সেটি বি টিম। সেই টিমে ডোনাল্ড ট্রাম্পের জামাতাও রয়েছে। আরেকটি কারণ হলো, ইতিবাচক দিক হলো, আমরা জানি এই দ্বিতীয় বৈঠকে উভয় দেশের বেশ কিছু শর্ত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15টি শর্ত আরোপ করা হয়েছিল, আর ইরানের পক্ষ থেকে 10টি শর্ত আরোপ করা হয়েছিল। তো যেটা দেখা যাচ্ছে সবশেষ যে শর্তগুলো রয়েছে সেটি 5টি শর্তে নেমে এসেছে, শর্টকাট করা হয়েছে বা কাটছাট করা হয়েছে। এটি একটি ইতিবাচক দিক। তবে যদি এই 5টি শর্তে উভয় দেশে সম্মত হয় তবেই একটি স্থায়ী সমাধান সম্ভব। এখন প্রশ্নটা হলো, উভয় দেশে কি এই 5টা শর্ত মানবে, বা আলোচনা ভেস্তে যাওয়ার জন্য একটি শর্তই কারণ হিসাবে যথেষ্ট হতে পারে? তার আগে চলুন বরঞ্চ আমরা দেখে নিই এই শর্তগুলো কি। এর মধ্যে একটি শর্ত হচ্ছে ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে তারা পরমাণু অস্ত্র কখনোই তৈরি করবে না। অর্থাৎ ইরানকে এই নিশ্চয়তা দিতে হবে, দস্তখত দিতে হবে। দ্বিতীয় যে শর্তটি রয়েছে সেটি হলো ইরানের যে ইউরেনিয়াম রয়েছে, অর্থাৎ ইরানের যে 60% ইউরেনিয়াম, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে হরমুজ প্রণালীতে অবরোধ তুলে না নেওয়ার আগে ইরান কোনো প্রকার কোনো আলোচনায় বসবে না বলে ইরান শর্ত দিয়েছে। চতুর্থ যে শর্তটি রয়েছে সেটি হলো, আমরা জানি ইরানের উপরে ইতিপূর্বে বিভিন্ন সময়ে স্যাংশন দেওয়া ছিল, অর্থাৎ নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রচুর অর্থ আটকা পড়ে রয়েছে। সেটি $20 বিলিয়ন কম বেশি হবে, অর্থাৎ 20,000 কোটি মার্কিন ডলার এর কাছাকাছি হবে, কম বেশি হবে। সেটি ইরানকে ফেরত দিতে হবে। পাশাপাশি এই যে চলমান যে সংকট বা যে যুদ্ধ, সেই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, তার ক্ষতিপূরণ দিতে হবে। এই ছিল 5টি শর্ত। এই হচ্ছে 5টি শর্ত। এই 5টি শর্ত যদি উভয় দেশ মেনে নেয় তাহলেই কেবল আলোচনা হতে পারে। এখন দেখি আসলে এই শর্তগুলো নিয়ে উভয় দেশের
মতামতটা কেমন? সেটি হলো, এই যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না, এই বিষয়ে ইরান কিছুটা নমনীয়। সেটা কিভাবে? ইরান বলেছে এই চুক্তিটা কয়েক বছরের জন্য হতে পারে, তবে স্থায়ীভাবে না। যে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না এই শর্ত ইরান মানবে না, তবে কয়েক বছরের জন্য সেই শর্তটা ইরান মানতে পারে। এটি একটি ইতিবাচক দিক। দ্বিতীয় শর্ত যেটি, সেটি হলো ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা। এই শর্তে ইরান কোনোভাবেই রাজি হবে না, কোনোভাবেই না। এই জায়গায় ইরান এক বিন্দু ছাড় দিবে না। আমরা আসি তৃতীয় শর্ত, নৌ অবরোধ তুলে নেওয়া। এক্ষেত্রে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা বা আলোচনা হওয়ার ইতিবাচক যদি কোনো ফলাফল দেখে বা ইঙ্গিত পায়, তাহলে হয়তো বা নৌ অবরোধ তুলে নিতে পারে। কেননা আমরা জানি যে যুদ্ধবিরতি চলছে, যদিও সেই যুদ্ধবিরতিটা কেমন যুদ্ধবিরতি সেটি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র তো মানে তাদের পক্ষ থেকেই তো এই যুদ্ধবিরতিটা লম্বা করা হয়েছে, ফলে নৌ অবরোধটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নেবে। এবার আসি আহ নিষেধাজ্ঞার কারণে ইরানের যে অর্থ আটকে আছে বিশাল অঙ্কের, $20 বিলিয়ন, সেটিও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত দিবে কম বেশি। 3 নম্বর শর্ত হলো ইরানের যুদ্ধের ক্ষয়ক্ষতি। সম্ভবত এক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দেবে, অর্থাৎ কম হোক বেশি হোক একটা মানে কিছু মানে একটা পরিমাণ টাকা অর্থ দিবে। যেহেতু এটা অর্থনৈতিক বিষয়, তো মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই ক্ষতিপূরণটা দিবে, বা তাদের আটকে থাকা যে ডলার গুলো রয়েছে সেটিও মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দিবে। তাহলে সবগুলোই কিন্তু প্রায় পজিটিভ দিক, ইতিবাচক দিক বের হয়ে এসেছে। তাহলে এখানে নেতিবাচক দিকটা কোথায়? নেতিবাচক দিক হলো দুইটি। একটি হলো ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে, সেটি কয়েক বছরের জন্য, কখনোই তৈরি করবে না। ইরান এই শর্ত মানতে নারাজ। দ্বিতীয়ত হলো ইরানের যে 60% ইউরেনিয়াম রয়েছে সেটি কোনোভাবেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাত কাছে হস্তান্তর করবে না, এই শর্ত ইরান কোনোভাবেই মেনে নিবে না। তাহলে এই আলোচনাটা ফলপ্রসূ কিভাবে হওয়ার সুযোগ আছে? যদিও আমি এর আগে বারবার বলে এসেছি, অনেকবার বলেছি এই কথাটি, যে যুদ্ধ বিরতি যদি কার্যকর হয় বা স্থায়ী কোনো সমাধান হয়, ইরানের বারবার চাওয়া কিন্তু, ইরান কিন্তু যুদ্ধবিরতিতে বিশ্বাসী না। ইরান কিন্তু বলছে যে আমরা যুদ্ধবিরতিতে এই আলোচনায় যাবই না, আমরা চাই একটি স্থায়ী সমাধান। অর্থাৎ ইরান যুদ্ধবিরতি আলোচনা থেকে তারা স্থায়ী সমাধান হোক সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছে, যে কারণে সম্ভবত ইরান ওই জায়গাটা ছাড় দিয়েছে যে অর্থাৎ আমরা পরমাণু অস্ত্র তৈরি করব না বা বিরতি দেব কয়েক বছরের জন্য, এই জায়গায় ইরান কিছুটা নমনীয় হয়েছে, এই শর্তে যে একটা স্থায়ী সমাধান হোক। কিন্তু আমি বারবারই বলেছি যে যাই হোক না কেন, এই যুদ্ধ বিরতি বা এই শান্তি আলোচনাটা কার্যকর হলেও তার মেয়াদ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অর্থাৎ এর বাইরে আবার যখনই কোন একটা সুযোগ পাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করবে না, মানে কোনো না কোনো সংকট তৈরি হবে, এটি হলো ধারণা করা হয় বা আশঙ্কা করা হচ্ছে। তারপরেও যদি কোনো আলোচনা হয়, অর্থাৎ ইতিবাচক যদি কোনো আলোচনা হয়ও, সেটিও তো কম কি দুদিনের জন্য হলে তো ভালো। সেই অর্থে বলছি যে ইতিবাচক কিছু দিক রয়েছে। তবে এই যে শর্তগুলো বা এই স্থায়ী সমাধানের ক্ষেত্রে শুধুমাত্র পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান, এই তিনটা দেশের মধ্যে আলোচনা হলেই মনে হয় সংকটটা সমাধান হচ্ছে না। এখানে ছোট জগন্নাথকে আনতে হবে,
যদিও সে ছোট জগন্নাথ, অর্থাৎ আমি ওই জাতিসংঘের কথা বলছি, ইসরায়েলের প্রতিনিধি দলকে থাকতে হবে এবং রাশিয়া, তুরস্ক এবং চীনের মতো দেশের অংশগ্রহণ থাকতে হবে, তাহলে হয়তো একটি স্থায়ী সমাধান সম্ভব। ভালো থাকবে।